নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় টেকসই কৃষি উন্নয়নে কৃষি বনায়নের গুরুত্ব। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ, অধ্যাপক কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার জামান, সহযোগী অধ্যাপক কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা পরিবেশ বিজ্ঞানের দুজন অধ্যাপককে পেয়েছি। আমরা আজকে আলোচনা করব আসলে আমাদের কৃষি বনায়নে যে এগ্রো ফরেস্ট্রি নিয়ে যে কাজগুলি হচ্ছে বা এটার গুরুত্ব কি, কেন এটা করব আমরা, এতে করে আমাদের কি কি সুবিধা হতে পারে। সারা পৃথিবীতেই কিন্তু হচ্ছে, ছোট বড় বিভিন্ন আকারে হচ্ছে, এবং আমাদের দেশেও কিন্তু এটা খুব যে নতুন তাও কিন্তু বলা যাবে না। সেই আদিকাল থেকে কিন্তু এগ্রো ফরেস্ট্রি আমাদের ছিল, এবং সেটা খুব আধুনিক ছিল না। বাড়ির আঙিনায় আশেপাশে বাগানে আমাদের এই ধরনের গাছ ছিল, গাছের নিচে বিভিন্ন রকম ফসল আমরা আবাদ করতাম। কিন্তু এটাকে এখন বলা হচ্ছে যে বাণিজ্যিকভাবে করার কথা বলা হচ্ছে। এতে করে এই যে খাদ্য নিরাপত্তার কথা বলা হচ্ছে, পুষ্টি নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলি নাকি এখান থেকে অনেক সুবিধা দিতে পারে, এবং এর মাধ্যমে আমাদের মাটির যে জৈব গুণাগুণ সেটাও কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এইটা নিয়ে আপনারা যেহেতু কাজ করছেন, আপনাদের কাছে এই বিষয়গুলি জানতে চাইবো। প্রথমে আমি জানবো যে এগ্রো ফরেস্ট্রি বলতে আমরা কি বুঝি, এই যুবা সাহেবের কাছে এটা প্রথমে কি জেনে নেই। অ্যাগ্রো ফরেস্ট্রি বা কৃষি বনায়ন এমন একটা কৃষি ব্যবস্থা যেখানে গাছের সাথে, বৃক্ষের সাথে ফসল অথবা পশুপালন, এখানে পোলট্রি, সেগুলিও আসতে পারে একই সময়ে একই ভূমিতে, একই ব্যবস্থাপনায় যদি করা হয় তাকে অ্যাগ্রো ফরেস্ট্রি আমরা বলি বা কৃষি বনায়ন বলি। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে শিল্পায়নের সাথে, মানুষের বসতবাড়ি করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো এই অল্প জমিতে আমরা যদি আসলে ওই হরাইজন্টাল এক্সপানশন আমাদের করার সুযোগ নেই। আমরা যদি ঢাকার কথাই বলি, ঢাকায় আগে যে সকল বিল্ডিং ছিল সেগুলি এত মাল্টি স্টোরি ছিল না। এখন আমাদের কিন্তু এক্সপানশন করতে হচ্ছে ভার্টিক্যালি। স্বাভাবিকভাবেই কৃষি বনায়ন এমন একটা ব্যবস্থা যেখানে ফসলের ভার্টিক্যাল এক্সপানশন হয়। তো এই কারণে আমি মনে করি যে এই কৃষি বনায়ন বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য। ওকে, ডক্টর শাহরিয়ার জামান, আপনার কাছে একটু জানি যে আমাদের এই প্র্যাকটিসটা কি বাংলাদেশে কোথাও আমরা করতে পাচ্ছি, বা আপনাদের গবেষণায় কি আছে কিনা যে আপনারা করছেন এরকম? আসলে বাংলাদেশে কৃষি বনায়ন প্র্যাকটিসটা অনেক আগে থেকেই হয়। এটা আমরা যদি দেখি যে একটা বসতবাড়ির কথা যদি চিন্তা করি, একটা বসতবাড়িতে আমরা দেখব যে বসতবাড়ির যে ওনার, তারা বিভিন্নভাবে তার বসতবাড়ির জায়গাটাকে কাল্টিভেট করে রাখার চেষ্টা করে। একটা বসতবাড়ির দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এটার যে লোয়ার লেয়ার, এটাতে ফার্মাররা ভেজিটেবল করে, মিডল লেয়ারে হয়তো লেবু জাতীয় কিছু উদ্ভিদ করে, আপার লেয়ারে হয়তো দেখা যায় যে ফ্রুটস, বড় ফ্রুটস এবং টিম্বার জাতীয় স্পিসিস করে। এটা কিন্তু একটা সেম ল্যান্ড, একটা ফার্মারের নিজ জায়গাতে। তো এটা একটা অ্যাগ্রো ফরেস্ট্রি। তো যুগের পর যুগ থেকে চালু হয়ে আসছে। হয়তো টার্মটা আমরা এখন জানছি যে এটা অ্যাগ্রো ফরেস্ট্রি একটা টার্ম। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক জেলায় এখন অ্যাগ্রো ফরেস্ট্রি প্র্যাকটিসটা হয়। আপনি যদি শুধু বান্দরবানের হিল ট্র্যাক থেকে শুরু করে একেবারে নর্দার্ন পার্টে যদি আপনি যান, আপনি দেখবেন যে কৃষি বনায়ন প্র্যাকটিসটা খুবই পপুলার এখন। একটা জায়গায় তারা মাল্টিপল প্রোডাক্ট একসাথে পায়। আপনি যদি রাজশাহীর দিকে যান তাহলে দেখবেন যে ম্যাঙ্গো বেসড কৃষি বনায়নটা খুবই পপুলার। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, এখানে ছোট আকারের আম্রপালি ভ্যারাইটি আম ব্যবহার করে তারা ধানি জমিতে আম চাষ করেছে বা আম কাল্টিভেট করেছে। যুব সেবার কাছে একটু আসি যে আমরা ধরে নিচ্ছি যে আমরা এগ্রো ফরেস্ট্রি নিয়ে কাজ করব, মনে করেন যে বড় বড় গাছ হয়েছে, এখন এই গাছের নিচে যদি আমি ফসল করতে চাই তো সেই মাটি তো ছায়াযুক্ত হলো,
তাহলে সেই ছায়াযুক্ত মাটিতে তাহলে আমার প্রথমে নির্বাচন করতে হবে যে ছায়াযুক্ত কোন ফসলটা করা যায় এবং ওই ছায়ার মধ্যে হতে পারে, সেই বিষয়টা মনে হয় করতে হয়, বিবেচনা রাখতে হবে নাকি? জি জি অবশ্যই। স্বাভাবিকভাবেই বৃক্ষের নিচে কৃষক আসলে ফসল করতে চায় না, কারণ ফসলের উৎপাদন কিছুটা কমে যায়, এটা খুব স্বাভাবিক। এই কারণে আসলে আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে, যে আমরা জানি আদা এবং হলুদ, ওই দুইটা ফসল ছায়াযুক্ত স্থানে বেশ ভালো হয় এবং সেটা চাষ হয়ে আসছে। কিন্তু বর্তমানে যারা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস করেছে, আমি সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে দেখেছি তারা আম বাগানে সরিষার চাষ করছে। আচ্ছা, তার মানে হলো যে কিছু কিছু উদ্ভিদ আছে, ফসল আছে, যেগুলি হলো ছায়াযুক্ত স্থানে হয়তো ফলন একটু কমে যায় কন্ট্রোল থেকে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ফলন তারা দেয়, যেটা কিনা কৃষকের যে লসটা হয় সেটা ওই আম বাগান অথবা ওই তার ফ্রুট থেকে বা টিম্বার থেকে বা জ্বালানি থেকে পেয়ে যায়। আচ্ছা, তাহলে কি আমরা বলবো যে এইভাবে যে যখন আমরা এগ্রোফরেস্ট্রি করব তখন আমাদের এই বিবেচনায় রাখতে হবে যে যে সমস্ত গাছ বৃক্ষ তার পাতা হবে ছোট, শাখা প্রশাখা খুব বেশি হবে না, যাতে করে নিচেই যে ফসলটা থাকবে সে যাতে পর্যাপ্ত আলো বাতাস পেতে পারে। জি অবশ্যই। কৃষি বনায়নে গাছ নির্বাচনের ক্ষেত্রে প্রথম গুরুত্ব দিতে হয়। আচ্ছা, আমাদেরকে আমরা সাধারণত, আপনি অলরেডি বলেছেন যে ছোট ক্যানোপির গাছ, এরপরে হলো যে এটা একটা সময় পত্রঝরা ডেসিডিউয়াস প্ল্যান্ট আমরা বলি, একটা সময় পাতা থাকবে না শীত সিজনে, সেই সময়টায় হয়তো আমরা একটা ফসল বের করে আমরা নিয়ে আসতে পারবো। পাশাপাশি যে ক্রপটাকে আমরা সিলেক্ট করব, সেই ক্রপটাকেও হইতে হবে ছায়া যুক্ত স্থানে হওয়ার মতো সহনশীল গাছ। এবং আমরা জানি যে এখানে স্বাভাবিকভাবেই নিউট্রিয়েন্টের একটা প্রতিযোগিতা হবে মাটির নিউট্রিয়েন্ট নিয়ে। তো মাটির নিউট্রিয়েন্ট নিয়ে যেতে হবে, ফসলগুলি নির্বাচন করতে হবে এরকম যেটা আপার সয়েল থেকে নিউট্রিয়েন্ট নেবে, আর ট্রিগুলি সাধারণত তারা ডিপ সয়েল থেকে নিউট্রিয়েন্ট নেবে। এবং ট্রিগুলি যে বৃক্ষগুলি আছে সেগুলি ডিপার সয়েল থেকে নিউট্রিয়েন্ট নিয়ে সেটা কিন্তু আলটিমেটলি নিউক্লিয়ার সাইক্লিং করবে, কারণ পাতাগুলি যখন ঝরবে সেই নিউট্রিয়েন্টগুলি বায়োমাস হিসাবে অ্যাড হবে আপার সয়েলে, যা দিয়ে ক্রপের জৈব সারের যে প্রয়োজনীয়তাটা সেটা পূরণ হয়ে যাবে। সাহেব সাহেব, আপনার কাছে একটু জানি যে একটু আগে আপনারা বলেছেন যে আমরা একই সাথে বৃক্ষ পাচ্ছি, নিচে ফসল পাচ্ছি, গরু ছাগল হাঁস মুরগিও আমরা পালতে পাচ্ছি, তো সেটা কিভাবে সম্ভব? আসলে স্যার যেমনটি বলছিলেন যে আসলে কৃষি বনায়ন আসলে একটা যখন আমরা দেখি এটা একটা সাস্টেইনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক। অর্থাৎ আপনি ধরেন একটা শুধুমাত্র ধান আপনি একটা জমিতে করছেন, তো ধান আপনি লাগাই দিয়ে আপনি চলে আসতে পারেন না, এটা ফ্রিকোয়েন্ট এটা দেখতে হয়, এটা মনিটরিং করতে হয়, ম্যানেজমেন্টের ব্যাপার আছে। কৃষি বনায়নটা আসলে খুব প্রপারলি ম্যানেজ করতে হয়। এটা এমন না যে আমি শুধু ছায়াযুক্ত স্থানে ছায়া সহনশীল উদ্ভিদই আমি লাগাবো, আমি দেখা যায় ধানও এখন করতে পারছি, আমরা ভুট্টাও করতে পারছি, সুগার কেনও করতে পারছি। সেক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে গাছগুলোকে মেনটেন করতে হবে। যেমন আমরা কৃষি বনায়নে যে অ্যালে ক্রপিংয়ের কথা বলি, অর্থাৎ দুই সাইড দিয়ে আমরা অ্যালে আকারে টিম্বার ট্রি বা ফ্রুট ট্রি আমরা লাগাবো, আর মাঝে একটা স্পেস থাকবে যেখানে আমরা ক্রপকে কাল্টিভেট করতে পারবো। তো এই স্পেসে তারা যথেষ্ট সানলাইট পায়, শুধু শেড না, সানলাইটও পায়, ফলে দেখা যায় যে এটা বেশ সাস্টেনেবল একটা প্রোডাক্টিভ একটা ইয়েতে পরিণত হয়। সেক্ষেত্রে আর ছায়াযুক্ত উদ্ভিদ আমাদের এটা খুবই অ্যাকসেপ্টেবল, কারণ দেখা যায় যে যেহেতু আমরা ট্রি এখানে রেয়ার করবো, ট্রিয়ের একটু শেড আমরা থাকবেই। আর এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের আওতায় কেন নিয়ে আসি, যে একটা ফার্মার যখন ট্রিয়ের সাথে ক্রপের কম্বিনেশন করে তখন দেখা যায় যে এটা মনিটরিংয়ের সময় ফার্মার লক্ষ্য রাখে যে এই ট্রিটাকে আমি কীভাবে ম্যানেজ করবো, এটার কতটুকু ট্রেনিংয়ের দরকার আছে, কতটুকু প্রুনিংয়ের দরকার আছে। এবং ট্রি সিলেকশনের ক্ষেত্রে আমরা সাধারণত লিগুমিনাস টাইপের প্ল্যান্ট ইউজ করে থাকি, যেটা সাধারণত স্যার যেমনটি বলছিলেন, যেটা সয়েলে নাইট্রোজেনকে ফিক্স করে, ফলে দেখা যায় যে এর যে লিফ লিটার মানে পাতা যে পড়ে, এটা একটা নিউট্রিয়েন্টের এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এই নিউট্রিয়েন্টটাই আবার প্ল্যান্ট যে ক্রপ থাকে ওই ক্রপটা আপটেক করে এবং একটা নিউট্রিয়েন্ট সাইক্লিং হয়। এবং এটা অতিরিক্ত যে আমাদের অজৈব সার ব্যবহারের যে প্রবণতা, রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা রিডিউস করে দেয়, এটা কৃষি বনায়ন অনেকটা রিডিউস করে দেয়। এই দিক থেকে আমরা এই কৃষি বনায়নের মধ্যে তাহলে আমরা হাঁস মুরগিও তো পালতে পারি, গরু ছাগলও তো পালতে পারি নাকি? সেই সুযোগও তো আছে, কারণ আমরা গ্রামে কিন্তু এখনো দেখি যে বাগানের ভিতরে কৃষকরা তাদের গরু রাখার ব্যবস্থা করে, মুরগি ছেড়ে দেয়। এখন মনে করেন যে কেউ যদি আসলে প্ল্যানিং ওয়েতে করে এরকম একটা বাগানের মধ্যে 1 বিঘা বা 5 বিঘা জমির মধ্যে যদি এরকম করে, সে 500 মুরগি হয়তো ছেড়ে দিল, দেশি মুরগি ঘিরে, এখান থেকে তার একটা বাড়তি
ইনকাম হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, এই যে জমির টেকসই ব্যবস্থাপনার কথা আপনি বললেন, যে এই যে নিউট্রিয়েন্ট পাচ্ছে গাছের পাতার থেকে, বা এই ছায়াযুক্ত জমিতে সে লিগুম জাত ফসলগুলো আমরা করছি, এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত মোকাবেলায় এই পদ্ধতি কোনো কি ইয়ে করে মনে করেন, কোনো ইতিবাচক প্রভাব ফেলে? জি, অবশ্যই। আমরা জানি যে এখন জলবায়ুর পরিবর্তন এটা সারা বিশ্বের জন্য একটা মানে আলোচিত বড় চ্যালেঞ্জ, এবং আমরা কৃষিতে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি নিয়ে আসতে চাই ওই জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করার জন্য। অ্যান্ড অ্যাগ্রোফরেস্ট্রি বা কৃষি বনায়ন হলো ক্লাইমেট স্মার্ট টেকনিক। আমরা জানি যে দক্ষিণাঞ্চল বাংলাদেশের যে স্যালাইন প্রোন এরিয়া বা লবণাক্ত এরিয়া, এই লবণাক্ত এরিয়া লবণ দ্বারা তো প্লাবিত হচ্ছেই, সল্টের ইন্ট্রুশন হচ্ছে, লবণাক্ততা বাড়ছে। প্যারালালি এখানে দেখা যাচ্ছে প্রতি বছরই মেগা হ্যাজার্ড হচ্ছে, সাইক্লোন আসতেছে। সো সাইক্লোন হইলে যেটা হয় আর কি, যে ফসলটা ফিল্ডে থাকে নষ্ট হয়ে যায়। এখন এখানে যদি অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস করা হয়, ফসলটা নষ্ট হইলেও কিন্তু গাছটা থেকে যাবে, কৃষক কিন্তু ওই জায়গা থেকে কিছু পাওয়ার সুযোগটা থেকে যাচ্ছে। এই কারণে এটাকে ক্লাইমেট স্মার্ট টেকনিক বলে। তো আমার মনে হয় পরিবর্তিত এই জলবায়ুর পরিবর্তন মোকাবেলার জন্য বাংলাদেশের ক্ষেত্রে অ্যাগ্রোফরেস্ট্রি বড় ভূমিকা রাখতে পারে। ডক্টর শাহরিয়ার সাহেবের কাছে একটু জানবো যে আমাদের খাদ্য নিরাপত্তায় এগ্রোফরেস্ট্রির কি ভূমিকা থাকতে পারে? দেখেন, যদি কৃষক তার জমিতে শুধুমাত্র সিঙ্গেল একটা ক্রপ করে, ধরেন ধান করলো বা পাট করলো বা ভুট্টা করলো বা সুগার ক্যান করলো, সেক্ষেত্রে সে ওই জমিটা থেকে একটা ফসলই পাচ্ছে। সেটা হয়তো বছরে 2 বার বা 3 বার কখনো পেয়ে থাকে, কিন্তু একটা ফসলই পাচ্ছে। এক্ষেত্রে ওই ফসলের চাহিদাটাই আমাদের পূরণ হচ্ছে। কিন্তু আমরা যদি কৃষি বনায়ন ব্যবস্থার মাধ্যমে এখানে ফল জাতীয় গাছকে আমরা যদি এখানে যোগ করাতে পারি, ইনক্লুড করতে পারি, তাহলে ওই ফসলের সাথে আমার একটা অতিরিক্ত প্রোডাক্ট ফল আমরা পাচ্ছি। এটা আমাদের শুধু খাদ্য ঘাটতি পূরণ করছে তা না, এটা আমাদের ফুড সিকিউরিটির সাথে ফুড নিউট্রিশনও আমাদের প্রোভাইড করছে। খুব সুন্দর কথা বলেছেন। যুবা সাহেব, আপনার কাছে একটু জানি যে আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণে কি এর কোনো ভূমিকা আছে? একটা ফসল যখন চাষ করা হয় তখন ওই ফসলটাই শুধু ওই নির্দিষ্ট এরিয়াতে থাকছে, কিন্তু অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা কৃষি বনায়ন সিস্টেমে বিভিন্ন ধরনের বৃক্ষের প্রজাতি চলে আসে, এবং হলো যে বিভিন্ন রকম বৃক্ষের প্রজাতি যখন চলে আসে, সেই বৃক্ষের উপরে বসবাস করবে এরকম অনেক পাখিও চলে আসে, অনেক পশুরও সুযোগ আসে। স্বাভাবিকভাবেই আমরা যেটাকে ফ্লোরা বা ফোনা বলি, সেই দুইটার ডাইভার্সিটি এখানে বেড়ে যায়। তো কৃষি বনায়নে জৈব বৈচিত্র্য নরমাল মনোকালচার বা সিঙ্গেল কৃষি থেকে অবশ্যই অনেক বেশি হবে। প্রকৃতিকে আমরা সেই আগের অবস্থায় নিয়ে যাওয়ার মতন একটা অবস্থা। আচ্ছা, একটা প্রশ্ন খুব করার ইচ্ছে হচ্ছে যে আপনি একটু আগে বলেছেন যে আমাদের উপকূলের কথা, আমরা কি আমাদের যে নদী অববাহিকায় যে সমস্ত চরগুলি জেগে উঠেছে বা ওঠে, এই চরগুলি তো আবার ভেঙে যায়। এই মাটিটা খুবই পলল মাটি, সেখানে দুর্বল মাটি, সেখানে এই মাটিগুলিকে ধরে রাখার জন্য কি এখানে আমরা এগ্রোফরেস্ট্রি করতে পারি? চরে এগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস অবশ্যই করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যান্ট সিলেকশনের ব্যাপারে একটু নজর দিতে হবে, কারণ স্বাভাবিকভাবে বেলে মাটি, এখানে যে সকল উদ্ভিদ বেলে মাটিতে ভালো হবে, এবং আমরা জানি যে নাইট্রোজেন ফিক্সিং ট্রির কথা শাহরিয়ার সাহেব বলেছেন, যে নাইট্রোজেন ফিক্সিং ট্রির রুটটাও খুব গভীরে যায়, এবং পাশাপাশি যেটা হয় নাইট্রোজেন ফিক্সিং ট্রি ওরা সিড যে প্রলিফারেট মানে প্রচুর পরিমাণে সিড উৎপন্ন করে। তো স্বাভাবিকভাবেই ন্যাচারালি ওই জায়গাটা ইকোলজিক্যাল যে রিস্টোরেশনটা সেটা দ্রুত হয়। মানে আপনি একটু আগে বললেন যে ওইখানে নির্বাচন করতে হবে বৃক্ষ, তো সেই ক্ষেত্রে অনেক যে সমস্ত গাছের শিকড় অনেক গভীরে যায়, সেইগুলি করতে পারলে মনে হয় মাটিটাকে ধরে রাখাটা সহজ হবে। আপনার কাছে একটু জানবো এবার যে আমাদের এই এগ্রো ফরেস্ট্রি তো আমরা করতে চাচ্ছি, তাই না? আমাদের দেশে কৃষকরা কিন্তু এখন নিবিড় চাষাবাদে গেছে, এবং তারা এক জমিতে 3-4টা করে ফসল তৈরি করছে। এখন এটা খুব লাভজনক হচ্ছে তাদের জন্য, যদিও আমাদের মাটির স্বাস্থ্য অবনতি হচ্ছে, তারপরও কৃষক যেখানে লাভ পাবে সেটাই করবে। তো এখন কৃষকদেরকে যদি আমরা বলি যে তোমরা এগ্রোফরেস্ট্রির দিকে যাও, তো সেই ক্ষেত্রে তাদের প্রথমে আমাদের কী বলতে হবে যে কী ধরনের জমি তারা নির্বাচন করবে? তাদের এই 3 ফসলি জমিতে কি এগ্রোফরেস্ট্রি করবে, নাকি বাড়ির আঙিনায় অথবা কম্পারেটিভলি একটু দুর্বল জমি যেগুলি সেগুলিতে করবে? আমার কাছে মনে হয় যে যদি কৃষি বনায়নকে
ঠিক এইভাবে সরকারি পর্যায় থেকে এবং কৃষি বিভাগের মাধ্যমে নতুন এই টেকনোলজিটা যদি আমরা ফার্মারকে ডেমনস্ট্রেশন করে দেখাতে পারি, যেটাকে অ্যাগ্রো ফরেস্ট্রি ডেমনস্ট্রেশন প্লট আমরা বলবো, সেভাবে যদি দেখাতে পারি এবং এটার বেনিফিটটা বা উপকারিতা যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় যে কৃষকরা খুব সহজেই এটা নিবে। আর আপনি 3 ফসলি জমির কথা যেটা বললেন, আসলে জমিকে আমরা যতটা ডিস্টার্বড করব, 1 ফসলি 2 ফসলি 3 ফসলি জমি করব, হয়তো আমরা প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে অনেকগুলো আমরা প্রোডাক্ট এখান থেকে পাচ্ছি, এক জমিতে আমি অনেকগুলো ফসল পাচ্ছি এক বছরে, কিন্তু সয়েল, আপনি যেমনটি বলছিলেন যে সয়েলের মাটির যে গুণাগুণ এটা কিন্তু অনেকটাই কমে যায়, কারণ আমরা ফার্টিলাইজেশন দেই, প্ল্যান্ট এটাকে আপটেক করে, দীর্ঘমেয়াদী এটা ক্ষতিগ্রস্ত হয়। টেকসই ব্যবস্থাপনা যদি আমার করতে হয় মাটি, তাহলে পরে আমাকে ওই নিবিড় চাষাবাদ থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক বলেছেন, নিবিড় চাষাবাদ থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাকে ক্রপ রোটেশন প্র্যাকটিস করতে হবে। যেমন আমি ধান করতে পারি, তারপর লিগুমিনাস সরিষা করতে পারি, কিন্তু এভাবে ক্রপিং প্যাটার্নকে চেঞ্জ করে আমরা করতে পারি। কোনো একটা দেশের টোটাল ল্যান্ডের মিনিমাম 25% বনায়ন থাকা দরকার পরিবেশ ঠিক রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যদি কৃষি বনায়ন করতে চাই, এগ্রো ফরেস্ট্রি করতে চাই, সেই ক্ষেত্রে বনায়নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কৃষি বনায়ন কতটুকু কার্যকরী মনে করেন, বা ফসলের হ্যাম্পার না করে? ঠিকই বলেছেন, 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে এটা আস্তে আস্তে অনেক কমে গেছে। আপনি যদি দেখেন যে হয়তো এখন 17% আছে, এবং আমরা যদি ফিল্ড লেভেলে দেখি হয়তো তার চেয়ে অনেক কম। তো এই ক্ষেত্রে এটা তো আসলে বিভিন্নভাবেই আমাদের বনায়নটা নষ্ট হয়ে যাচ্ছে, পপুলেশন প্রেশার বাড়ছে, ফলে দেখা যাচ্ছে আবাদি জমি, ফরেস্টরা আবাদি জমিতে কনভার্ট হয়ে যাচ্ছে এবং মানুষ বসত বাড়ি তৈরি করে নষ্ট করছে। এই ক্ষেত্রে কৃষি বনায়নের মাধ্যমে বন মানে ফরেস্ট ট্রি আমরা এখানে ইনক্লুড করছি, ফলে দেখা যায় যে ন্যাচারাল যে ফরেস্ট আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা নতুন করে কৃষির সাথে বনকে বা বন স্পিসিস যে বৃক্ষ আছে এগুলোকে ইনক্লুড করে আমরা এটা কিছুটা সাপ্লিমেন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। জোবাইর সাহেবের কাছে একটু যাই, যে আমরা কিন্তু দেখছি যে আমাদের উত্তর অঞ্চল, তারপরে দক্ষিণ পূর্ব অঞ্চল, এইগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বাগান হচ্ছে এখন। আগে কিন্তু এতটা আম বাগান ছিল না, লিচু বাগান, আম বাগান, এই পেয়ারা বাগান অনেক হচ্ছে, এবং সেখানে এই তার সাথে সাথে কিন্তু সাথী ফসল হিসেবেও অনেক ধরনের চাষ করছে। তো এটা কি এগ্রো ফরেস্ট্রির জন্য কোনো পজিটিভ সাইন আসছে মনে করেন? আমাদের অ্যাগ্রোনমিক বা হর্টিকালচারাল যে সকল ক্রপস আছে সেগুলির বেনিফিট কস্ট রেশিও সাধারণত 2, 1.5 অথবা 3, 4 পর্যন্ত ম্যাক্সিমাম হাই ভ্যালু ক্রপগুলিতে পাওয়া যায়। কিন্তু অ্যাগ্রো ফরেস্ট্রি যেহেতু এটা একটা লং টার্ম প্র্যাকটিস, 20 ইয়ার্স 25 ইয়ার্স, এটার আসলে বেনিফিট কস্ট রেশিও চলে আসে 10-এর উপরে অনেক ক্ষেত্রেই। তো তার মানে দীর্ঘমেয়াদী এটা একটা লাভজনক ব্যবস্থা। আর আমি আগের একটু আলোচনায় আরেকটু আমি সাপ্লিমেন্ট করতে চাই, যে আমরা যদি এই যে ইন্টেন্সিফাই করতে থাকি একটা জমি থেকে 4 ফসলি 400% ক্রপিং ইন্টেন্সিটি করে ফেলতে চাই, এখন আমরা ফসলগুলি আসলে আমাদের বাংলাদেশে অনেক চাষ দিয়ে করা হয়, আমরা কিন্তু মিনিমাম টিলেজ বা জিরো টিলেজে করি না। তো আমরা জানি যে পৃথিবীতে যে কার্বনের পরিমাণটা ছিল 100 বছর আগে ছিল 0.03% বা 300 ppm এর মতো, এখন বর্তমানে কার্বনের পরিমাণ অ্যাটমসফিয়ারে সেটা হলো 423 ppm, প্রায় 30%-এরও বেশি কার্বন বৃদ্ধি পেয়েছে। আমরা জানি এই কার্বনই একমাত্র কালপ্রিট এই গ্লোবাল ওয়ার্মিং তথা ক্লাইমেট চেঞ্জের জন্য। তো সেই সকল জায়গায় যদি আমি 4 বার ফসল করি, তার মানে আমি হলো যে কার্বনটাকে আসলে বাতাসে বের করে দিচ্ছি। তো এই কারণে অ্যাগ্রো ফরেস্ট্রি কিন্তু সেটাকে কমায় ফেলবে। তো এটা একটা বড় পাওনা কিন্তু আমাদের জন্য, এবং একটা পর্যায়ে কিন্তু আমরা এমনও বলতে পারবো যে আমাদের কৃষি বনায়নের মাধ্যমে কার্বন ট্রেডের যে সুযোগ, সেই সুযোগটা হয়তো আমরা নিতে পারবো, হয়তো তাই না? আচ্ছা, এখন এটার তো সুবিধাগুলি দেখলাম, এটা চ্যালেঞ্জগুলি কি হবে আমাদের কৃষি বনায়নের? কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে? চ্যালেঞ্জ প্রথম হলো যে আসলে সরকারের পৃষ্ঠপোষকতাটা এত নাই এখনো। সরকার যতটুকু দেখা যায় যে পারিবারিক পুষ্টি বাগানের একটা প্রজেক্ট চলমান আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িকে পারিবারিক পুষ্টি বাগান, ওই জায়গায় হয়তো তারা বিভিন্ন ধরনের ফলের গাছ রাখে, শাকসবজি রাখে, এই ট্রেন্ডটা আছে। তার মানে এটা হোমস্টেড সেই আগে থেকেই যেটা চলমান আছে আমরা জানি। কিন্তু কৃষক পর্যায়ে যদি ওইটা আমাকে নিতে চাই, কৃষককে যেরকম আমার সহ আলোচক বলেছেন যে একটা ডেমনস্ট্রেশন প্লট করতে হবে, এক। আর দ্বিতীয় হলো এখানে আরো বিষয় আছে যে শুধুমাত্র সম্প্রসারণ যে অধিদপ্তর তাদের হলে হবে না কৃষি বনায়নে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আগে আসতে হবে। আমরা জানি যে বাংলাদেশে অনেক সময়ই দেখি একজন গাছ লাগাইছে একটা জমিতে, সেই জায়গায় হয়তো 30 বছর পরে সে গাছগুলি কাটতে যাচ্ছে,
তখন কিন্তু অনেক ধরনের সামাজিক ইয়া চলে আসে, গাছ কাটতে দেয় না অনেকেই। তো কৃষি বনায়নে যেহেতু গাছগুলি ফাইনালি এক সময় কাটতে হবে, কারণ একটা 20 বছর 30 বছর পরে তো তার একটা ফলন এখান থেকে পাইতে হবে টিম্বার হিসেবে। সরকার যখন নিয়ম কানুন তৈরি করে ফেলবে তখন এই সমস্যাটা থাকবে না। তো এখানে আমার মনে হয় ইন্টিগ্রেশন লাগবে, অর্থাৎ আন্তঃমন্ত্রণালয় ইন্টিগ্রেশন প্রয়োজন, সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এছাড়াও এখানে গবেষণা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা। প্রিয় দর্শক, দুজন প্রফেসরের কাছ থেকে আমরা জানলাম যে বাংলাদেশে এগ্রো ফরেস্ট্রির যে সম্ভাবনার কথা, এর থেকে আমরা কি সুবিধা পেতে পারি এবং এটা বাস্তবায়ন করার জন্য কিভাবে কৃষককে সম্পৃক্ত করে মাঠ প্রদর্শনী দেওয়া যেতে পারে, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডের প্রয়োজন হতে পারে। এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর মন্ত্রণালয় রয়েছে তারা যদি এখনই কাজ শুরু করে, তাহলে আমাদের প্রতিবেশী দেশ সহ সারা পৃথিবীতে যেভাবে এগ্রো ফরেস্ট্রি নিয়ে কাজ হচ্ছে, এতে করে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা যেমন নিশ্চিত হতে পারে, প্রতিবেশ, আমাদের জীববৈচিত্র্য সব কিছু কিন্তু সুরক্ষা হতে পারে। আমরা আশা করব সেই কাজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে কাজ করার জন্য যত রকম সহযোগিতা আছে গবেষকদেরকে সেই সহযোগিতা দিতে সচেষ্ট হবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন।